আজ রাতে ক্রাইম পেট্রোল দস্তাকে আমরা আপনাদের দেখাবো গৌরীর গল্পের শেষ ভাগ। গোরক্ষপুরের মেয়েটির এই কাহিনী আসলে ভাগ্যের খেলার এক জ্বলন্ত দলিল। তুই বস, আমি আসছি। পিন্টু, আরে এত রাতে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছিস কেন? হ্যাঁ, কেউ মরে গেছে নাকি? পিসি, একটা মেয়েকে পেয়েছি স্টেশনে, একা ছিল, কাঁদছিল বেচারি। বলছিল ওর মা ওকে ওখানে ছেড়ে কোথায় চলে গেছে। তো কিচ্ছু না, আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। পাগল হয়ে গেলি নাকি? পিসি, ও ছোট, মাত্র 7 বছর বয়স। তুমি রাখবে তোমার কাছে? রাখবো মানেটা কি? হ্যাঁ, আরে পিসি, আমি তো একা থাকি, যদি আমার কাছে রাখি তাহলে ঝামেলা হয়ে যাবে। তুমি রাখো না তোমার কাছে, দুটো বাচ্চা আছে, একসঙ্গে খেলবে। খেলবে মানে? খাবে না? না, হ্যাঁ, শোবে না, অসুস্থ হবে না, বড় হবে না? আরে তুই 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 আমার বাড়িটাকে কি ভেবেছিস? ধর্মশালা, অনাথ আশ্রম? যদি দুটো রুটি খায় তার বিনিময়ে 2 বালতি জলও তো তুলবে। একটু ভাবো, যদি ভুল হাতে পড়ে যায় তাহলে বাচ্চাটার কি হাল হবে? এই গৌরী, তাড়াতাড়ি হাত চালা তো, জামা কাপড়ও তো ধুতে হবে না? ঠিক করে পরিষ্কার করবি। ও তো ছোট মেয়ে, আমাদের রাজু থেকেও ছোট। ওই বয়সে আমি 4 গুণ বেশি কাজ করতাম। আমাদের বাড়িতেও থাকবে নাকি? হ্যাঁ, ঘরের কাজ করবে, অল্প কিছু খেতে দেব, কোনো একটা কোণে শুয়ে পড়বে। একটা চাদরের বেশি কিন্তু কিচ্ছু দেব না। মা, ও কি আমাদের সাথে খেলবে? সারাদিন খেললে খাবি কখন? হ্যাঁ, খালি কথা। এমনিতেও তো মূর্খ হয়ে রয়েছিস পড়াশোনার ব্যাপারে, কোনো খেলা টেলা হবে না, বুঝেছিস তোরা? আরে তুমিও না, বাচ্চারা এই বয়সে খেলবে না তো কি যখন বুড়ো হয়ে যাবে তখন খেলবে? আচ্ছা বলো তো, ওই মেয়েটা সারাদিন কি শুধু বাড়ির কাজ করবে, একটুও খেলবে না? এই শোনো, তুমি না এ ব্যাপারে একদম কথা বলবে না। ওর ব্যাপারে সবকিছু আমি ঠিক করব। এমনিতেও পিন্টু এত বড় একটা বোঝা আমার ঘাড়ে ফেলেছে, জানি না কোথা থেকে এসছে, কাল কোথায় যাবে। ফালতু আদিক্ষেতা দেখানোর কোনো দরকার নেই, বুঝেছো? আর 9 যোগ করে হলো 5 5 5 5 5 5 আর 1। তার সাথে ওই রাজু, মুখ বন্ধ করে পড় না। আমার তো এইভাবেই পড়া হয়, না হলে আমার পড়া মাথাতেই ঢোকে না। তোমার যদি অসুবিধা হয় তাহলে অন্য কোথাও গিয়ে তোর কানের নিচে এমন চড় মারবো না, চোখে সর্ষে ফুল দেখবি। আচ্ছা মা, এই চুপ কর, বলবো? দেখলি গৌরী, মায়ের নাম নিতেই কেমন ভেজা বেড়াল হয়ে গেল। তুই এখানে কি করছিস? কিছু না। আমরা যখনই পড়ি না এ এমন ভাবেই শোনে। আচ্ছা বল, কত অবধি পড়েছিস তুই? ক্লাস 2 পর্যন্ত। 2 ক্লাস? আচ্ছা বল তো, 2 আর 2 কত হয়? 4। আরে বাহ, এত কিছু জানিস তুই। পড়াশোনা করবি? ঠিক আছে, আজ থেকে আমি তোর মাস্টার আর তুই আমার স্টুডেন্ট। কিন্তু আমি ফ্রিতে পড়াবো না, তোকে আমার কাজ করে দিতে হবে। বল রাজি? এখন থেকে আমার টিম আছে রবিদা, এবার তুমি দাদাগিরি করে দেখাও। আরে বাহ, তুই তো লিখতেও পারিস। কি হচ্ছে এসব? মা, গৌরীকে পড়াশোনা শেখানো হচ্ছে। মা তুমি জানো গৌরী 2য় ক্লাস অবধি পড়েছে। থাপ্পড় না খেলে তো শান্তি হচ্ছে না, না? হ্যাঁ, ওর থেকে দূরে থাক। এদিকে দেখ গৌরী, এরপর আর কখনো যদি রাজু আর রবির সাথে তোকে দেখি না, মজা দেখিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা হয়ে গেছে? না পিসি, বাকি আছে। কে করবে? তোর মা এসে করবে নাকি? যা গিয়ে কাজ। ওই বাড়িতে আমি রুটির থেকে বেশি গালমন্দ খেতাম, কিন্তু আমি চুপচাপ সহ্য করতাম, কাজ করতাম।
আমি ওদের কেউ হতাম না, কিন্তু তবু ওরা আমাকে আশ্রয় দিয়েছিল। আর পিসেমশাই কখনো কখনো আমাকে ভালোবাসতো, কিন্তু পিসির সেটাও পছন্দ ছিল না। কিরে গৌরী, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি, নে ধর। আরে ধর না, ধর না, তুই যবে থেকে এসেছিস সেই এই জামাটাই পরে আছিস। নে ধর এটা, নে ধর। এই তো লক্ষ্মী মেয়ে, যা। কাকে জিজ্ঞেস করে জামা কিনেছো? আরে ওকে দেখে মনে হচ্ছিল যে ওর একটা জামা চাই। ওই পুরনো নোংরা জামা কাপড় পরে পরে ওর যদি একটা অসুখ বিসুখ করে তাহলে তো আমাদেরই সমস্যায় পড়তে হবে। আমাকে না পরের জন্মে বোকা বানিও। কথা বলছি, এতই যদি ভালোবাসা না নিজের ছেলেদের উপর দেখাও। এমনিতেও আমি ওকে এদের পুরনো জামা কাপড় দিতাম। মা, ও তো মেয়ে, প্যান্ট শার্ট পরবে নাকি? তুই চুপচাপ খা, নাহলে মারবো টেনে এক চড়। বাবা, সবাই টেনে কেন চড় মারে? মনে হয় যেন কেউ দড়ি ধরে টানছে। দেখ আমি বলছি, এই হলো হাত, এই টানলাম আর এই মারলাম, একেই বলে টেনে চড় মারা। বুঝলে দাদা, কিছু বলার আগে একটু ভেবে বলো। মা জানো, এই রাজুটা না গৌরীর সাথে বাইরে খেলতে যাওয়ার কথা বলছিল। দেখ রাজু, আমি যদি তোকে আবার গৌরীর সঙ্গে গুজগুজ করতে দেখি না, একদম রেল লাইনের ধারে ছেড়ে আসবো। মা, তুমি আমার বোকাটা পরের জন্মে বানিয়ে। তোমার কি মনে হয় তুমি আমাকে ছেড়ে এলে কি আমি আর ফিরে আসতে পারবো না? এইভাবে ফিরে আসবে, এইভাবে। নে খাবারটা চুপচাপ খা তো। আমি জিজ্ঞেস করে আসি কোনো কাজটা যেখানে পাওয়া যায় কিনা। তুই এখান থেকে নড়বি না, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসবো। হ্যাঁ, পিন্টু দাদা, পিন্টু দাদা, আরে পিন্টু দাদা, আমার মা এসেছিল। না রে বাবু, আমি রোজ স্টেশনের ওখানে 3টে করে চক্কর মারি, সব বন্ধুদেরকেও বলে রেখেছি। কেউ তোর মাকে দেখেনি। যদি কেউ দেখে না তাহলে সবার প্রথমে আমাকে বলবে। পিন্টু দাদা, আমার মা আর গোবিন্দর কথা খুব মনে পড়ে। মনে করার বদলে ভুলে যাওয়ার চেষ্টা কর, শান্তি পাবি। তোর মা আর কখনো আসবে না, এই কথাটা বোঝার চেষ্টা কর। আরে বাবু, আরে কাঁদছিস কেন? পিসির এখানে তোর ভালো লাগে না? মাত্র 7 বছর বয়সে গৌরীর মা গোরক্ষপুর স্টেশনের বাইরে তাকে একলা ফেলে রেখে চলে গিয়েছিল। হয়তো সে একসঙ্গে 2টি বাচ্চাকে মানুষ করার দায়িত্ব নিতে অক্ষম হয়ে পড়েছিল। তার কাছে হয়তো গৌরী বোঝা হয়ে উঠেছিল, আর সে সেই বোঝা রেলওয়ে স্টেশনেই নামিয়ে দিল সারা জীবনের জন্যে। হতে পারে সে গৌরীর ভাই গোবিন্দকেও এভাবেই কোথাও ছেড়ে দিয়ে এসছে, নাও হতে পারে সে হয়তো এটা ভেবেছে যে ছেলে মানুষ বৃদ্ধ বয়সে তার সহায় হতে পারে। গৌরী মেয়ে হওয়ার কারণে তাকে ত্যাগ করা হয়েছিল। ওই গোরক্ষপুর শহরে, যেখানে 11 বছর পর রতন প্রকাশ আর সরোজ মিশ্র তাকে তাদের মেয়ের মর্যাদা দিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কি হলো, সব চুপ কেন? বাবা, তোমার আর মায়ের উদ্দেশ্য খুবই মহৎ, কিন্তু মেয়েটা যদি আসতে না চায়
তাহলে ওকে ফোর্স তো আমরা করতে পারি না, না? প্লিজ ওকে জোর করো না। আরে জোর কোথায় করছি, আমরা তো চেষ্টা করছি মাত্র। কিন্তু বাবা, যদি দত্তকে নিতে হয় তো কোনো সদ্যজাত শিশু নয় কেন, কিংবা কোনো ছোট মেয়ে? দেখ অংশু, তোর বাবার আর আমার এখন আর এই বয়স নেই যে আমরা একটা নবজাতকের দেখাশোনা করতে পারি, আর একটা ছোট বাচ্চা আমরা সামলাতে পারবো না। যত দিন যাচ্ছে আমাদের বয়স তো বাড়ছে। আরে ছাড়াও, এই মেয়েটার ভাগ্যটা দেখ, কত কষ্টের মধ্যে বড় হয়েছে। আমার তো মনে হচ্ছে একে সাহায্য করাটা আমার দায়িত্ব। এই মেয়েটার সাথে কখনোই কিচ্ছু ভালো হয়নি অংশু, কিচ্ছু না। আর আমাদের জীবনটা দেখো, কত আনন্দে ভরে আছি আমরা। আমার মনে হয় যে এই মেয়েটিকে দত্তক নিয়ে আমরা আমাদের সৌভাগ্যের ঋণ শোধ করতে পারবো। আর এছাড়া তোমার মা আর আমার মেয়ে হবার স্বপ্নটাও তো পূরণ হবে, এতে আপত্তি কোথায়? আসলে কি জানো, আমার পুরো ভরসা আছে। কথায় আছে না, যখন তুমি কোনো জিনিসকে মন থেকে চাইবে আর তোমার ইচ্ছে সৎ হবে, তোমার মনও উদ্গ্রীব ওটার জন্য, তো সমস্ত ব্রহ্মাণ্ড এক হয়ে তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জেল সুপারের কাছে সময় চেয়েছি, আমি গৌরীর সাথে কথা বলবো। আর বিজয় বাবু, আমাদের তরফ থেকে প্লিজ আপনি ওকে বলে দেবেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওর। আর ও যেন না ভাবে যে আমরা ওর উপর দয়া করছি। আসলে ও আমাদের উপর দয়া করবে যদি আমাদের জীবনেও আসে। আমি আপনাদের মানসিকতার তারিফ করছি। আসলে জেলের সুপারও ঠিক তাই চান, যাতে গৌরী যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর একটা জীবন পায়। বিশেষ করে গৌরী এমন একটা দোষের জন্য সাজা পাচ্ছে যার জন্য ও দায়ী নয়। আরে হ্যাঁ, আমি আপনার ওই লেখাটা পড়েছিলাম। আসলে আমি আপনাকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে গৌরীর ওপর এই মিথ্যে চুরির অপবাদ কেন দেওয়া হয়েছিল। তো 7 থেকে 13 বছর পর্যন্ত তুমি পিন্টুর পিসির সাথে থাকলে, ওনারই বাড়িতে, কিন্তু উনি কখনোই তোমাকে পরিবারের সদস্য বলে মানেননি? আগে না, মানিনি। কিন্তু আমার কোনো রাগ নেই, ওরা তো আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে নিজেদের কাছে রেখে দিয়েছে। কিন্তু ওরা ভয়ও পেত যে আমি ওই বাড়ির সাথে জড়িয়ে পড়ব, অধিকার চেয়ে বসব। আমি তো সব সময় ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যেতাম, কি করতাম? কেউ ছিল না, কোনো অবলম্বন ছিল না। তো পিন্টুর পিসি তোমাকে কখনো বাড়ি থেকে বের করে দেননি? না, কখনো বের করেনি, কারণ ওর ভয় ছিল যে গোটা সমাজ ওর দিকে আঙুল তুলবে। আমি পুরো 6 বছর ওখানে ছিলাম। আচ্ছা গৌরী, একটা সত্যি কথা বলো, ওই গয়না কি তুমি চুরি করেছিলে?
গেছিলি? কোথায় মরতে গেছিলি? এদিকে আয়। ও পিসি আমি আমি তো শুধু বাইরে গেছিলাম। আসলে আমার সব কাজ হয়ে গেছে, তাই আমায় ধন্য করে দিয়েছো। সব কাজ হয়ে গেছে তো বাইরে গিয়ে ধিঙ্গিপনা করবি? বল, কোন ছেলের সঙ্গে বাইরে গেছিলি? কারুর সাথে নয় পিসি, ব্যাস ওই স্কুলের রাস্তায় বসেছিলাম। বসেছিলি কেন? ব্যাস এমনি। আমার না স্কুল দেখতে খুব ভালো লাগে পিসি। আমি যদি সব কাজ সকালেই শেষ করি তাহলে আমি স্কুলে যেতে পারি। ওহো, স্কুল যাবি তুই? হ্যাঁ, খুব ডানা গজিয়েছে দেখছি তো। স্কুল যাবি, তারপর কলেজ, কালেক্টর নি হবি তুই? শোন, বলে দিলাম কোনো স্কুল ফুল যাওয়া হবে না। চল ঘরে চল। পিসি পিসি পিসি, আমি ঘরে বসে কি করব? আমার সমস্ত কাজ চটপট হয়ে যায়, আর তারপর আমি ঘরে বসে ক্লান্ত হয়ে যাই। বাড়িতে ভালো লাগে না? না, হ্যাঁ? আরে 6 বছর আগে যখন তোকে এই বাড়িতে রেখেছিলাম তখন তোর কাছে বাড়িই ছিল না। তখন যদি তোকে দয়া না করতাম না, তাহলে রেল লাইনের ধারে বাটি হাতে ভিক্ষা করতে হতো তোকে। তারপর কেউ তুলে নিয়ে গিয়ে বাজে ব্যবসায় লাগিয়ে দিত তোকে। ধন্যবাদ দে আমার ভাইপো পিন্টুকে, যে তোকে আমার কাছে রেখে গিয়েছিল। আরে তোর তো রোজ সকালে উঠে আমার প্রণাম করা উচিত। আমি তোকে নতুন জীবন দিয়েছি। আরে কি হয়েছে কি? চেঁচাচ্ছ কেন? যখনই দেখছি ওর পিছনে চেঁচামেচি করছো, কি হয়েছে কি? আরে আমি যদি কিছু না বলি না, তাহলে কোনো ছেলের সাথে কোনো কাণ্ড ঘটিয়ে আসবে, সারা শহর গালমন্দ করবে, লোকে ঢিল ছুড়বে আমাদের বাড়িতে। কি উল্টোপাল্টা বকছো তুমি? অন্যের রাগ সবসময় এর ওপর তুমি দেখাও। 6 বছর আমাদের সাথে রয়েছে ও। রবি যেমন আমাদের কাছে, রাজু যেমন আমাদের কাছে, গৌরীও তো তেমনই। খবরদার, খবরদার বলে দিলাম, যদি আমার ছেলেদের সাথে এই মেয়েটা তুলনা করেছো। ওর এ বাড়িতে কোনো অধিকার নেই। ও আমাদের কেউ নয়। গৌরী, সব দেখতে পাচ্ছি আমি। যবে থেকে একটু বড় হয়েছে খুব বেশি দয়া দেখছি ওর ওপর। এইসব নোংরা কথা বলা বন্ধ করো তুমি। তোমার এই নোংরা মন নিয়ে সবাইকে সন্দেহ করা বন্ধ করো। ওই দিনের পর থেকে পিসি আমাকে কোথাও যেতে দিত না। যদি পিসি কোথাও যেত তাহলে আমাকে বন্ধ করে যেত, তালা দিয়ে দিত। আমার বাঁচা অসম্ভব হয়ে গেছিল। এই, এদিকে আয়। তাড়াতাড়ি এদিকে আয়। কি করছিস ওখানে? হ্যাঁ, কি খাচ্ছিস? তুই নিশ্চয়ই বাইরে গিয়েছিলি চুপি চুপি, নাকি কোনো বদমাশ ছেলে এসে দিয়ে গেছে? হ্যাঁ, পিসে মশাই দিয়েছে। এই যে শুনছো, শোনো। দিনের পর দিন পিসি আমাকে আরো আরো অপছন্দ করতে লাগলো। পিসির আমাকে দেখে ঘেন্না আসতো। আমাকে ছোট করার একটা সুযোগও ছাড়তো না। হ্যাঁ, কি হয়েছে কি? এত চেঁচামেচির কি হলো? এই মেয়েটা বলছে যে এই পকোড়াগুলো তুমি ওকে এনে দিয়েছো। আরে হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল তাই কিছু পকোড়া কিনে এনেছিলাম। সবার জন্য ঘরে টেবিলে রাখা রয়েছে। কি হয়েছে ওকে দিয়েছি? আমি ওকে খেতে দিই না নাকি? তাহলে ওকে আলাদা করে কেন? আলাদা করে আবার কি? বলছি তো বাড়ির সবার জন্য এনেছি। ও আমাদের বাড়ির কেউ নয়। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? এই রাজু, রবি, শুয়ে পড়। এবার বলো, ওই মেয়েটার উপর অত দরদ কেন? কেননা তুমি ওকে এতটাই ঘৃণা করো। খুব ভালো মনে করো ওকে, না? ওর চোখ দেখেছো? চোর ডাকাতের মতন লাগে। অদ্ভুত কথা বলো তুমি। তাহলে ওকে এনেছিলে কেন এখানে? বাড়ির কাজ করানোর জন্য। ঘরের কাজকর্ম সব করে তো, আমি দেখি তো সব কাজই করে। কিন্তু তোমার মনে ওর জন্য একটুও মানবিকতা বোধ নেই। ভালোবাসা তো দূরের কথা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ডাইনি, আর তোমরা তো একেবারে সাধু সন্ত ভগবান। দেখো আমি বলে দিচ্ছি, এই যে দয়া মায়া ভালোবাসার কথা বলছো না, একদিন এই মেয়েটা না সবাইকে ডোবাবে। এমন একটা কাজ করবে না, তখন টের পাবে, বুঝবে তখন। কিন্তু আমি এসব কিছুই হতে দেব না। পিসি তো ঠিক করেই নিয়েছিল যে আমাকে ওই বাড়ি থেকে তাড়াবেই। নিজে থেকে আমাকে বের করে দেওয়ার সাহস পাচ্ছিল না। কিন্তু হ্যাঁ, যদি একবার বলে দিত
যে গৌরী যা, তো হয়তো আমি নিজেই চলে যেতাম, হয়তো ভয় পেয়েই, কিন্তু বেরিয়ে যেতাম। জানি না পিসি আমার সাথে কি খেলা খেলছিল। গৌরী, হ্যাঁ গৌরী, গয়নাগুলো বের করে দে। গয়না? কোন গয়না? আচ্ছা, ভালো সাজার চেষ্টা করলে একদম দাগ ফেলে দেবো। বল, কে সেই ছেলেটা যার সঙ্গে তুই পালাতে চাস? বল, দুজনে মিলে কোথায় লুকিয়েছিস আমার গয়না? পিসি, আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি জানি না কোথায় তোমার গয়না। আমি তো এটাও জানি না যে তুমি গয়না কোথায় রাখো। ও, তুই জানিস না না কোথায় রাখি? এত বছর ধরে দেখছিস আলমারিতে রাখি। আলমারি খোলা পড়ে রয়েছে আমার এখন। চল, এবার আমি তোকে পুলিশেই দেব, তারপর তোর মনে পড়বে কোথায় গয়না। হ্যাঁ, শেষবারের মতো বলছি, বল কোথায় রেখেছিস গয়না? আমি ওনাদেরও এটাই বলবো, আমি জানি না যে তোমার গয়না কোথায়। আর ওরা মেনে নেবে না? হ্যাঁ, মেনে নেবে এই কথা? আরে তোকে এমন মার মারবে, এমন মার মারবে যে তোর মায়ের কথা মনে পড়ে যাবে, যে তোকে ছেড়ে চলে গিয়েছিল। সেও নিশ্চয়ই চোরই ছিল। চল চল, দেখাচ্ছি তোকে। পিসি, চল চল ভেতরে। পিসি, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি জানি না তোমার গয়না কোথায়। আচ্ছা, দেখবি পুলিশের পর আদালত, আদালতের পর জেল, জেলের পর আবার জেল, তখন বুঝতে পারবি এখানে কত আরামে ছিলি। যা যা ভেতরে যা। আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। এবার পুলিশ এসে যাবে আর আমাকে নিয়ে চলে যাবে। আমি জেলে যেতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি নিজেকে শেষ করতে চাই। তার মানে ওই গয়নাগুলো তুমি চুরি করোনি? তালা দিয়ে রেখেছি সাহেব। চলুন, চোরটা পালিয়ে না যায় কোথাও। আসুন 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 আসুন। আমার মতে তো এমন চোরের অনেক লম্বা শাস্তি হওয়া উচিত। শয়তান মেয়ে কোথাকার। এই যে সাহেব, জিজ্ঞেস করুন একে। স্যার, চুরি করে ধরা পড়েছিস তো এইসব নাটক করছিস? সাহেব, আমি কোনো চুরি করিনি স্যার, ভেতরে আলমারিটা খোলা পড়ে আছে। এই মেয়ে, যদি এখানেই বলে দিস তাহলে সবার জন্য ভালো হবে, বিশেষ করে তোর জন্য। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি সাহেব, আমি কোনো চুরি করিনি। এর চেনা পরিচিত কেউ আছে যাকে এ গয়না দিতে পারে? সাহেব, ও তো সারাদিনই বাইরে ঘুরে বেড়ায়, কে জানে কার কার সাথে মেশে। আমার তো মনে হয় কোনো ছেলের সাথে নিশ্চয়ই চক্কর আছে। না, এইটা সত্যি কথা নয়। আমি বাইরে ঘুরি না। আমি তো পিসে মশাই, পিসি, রাজু, রবিকে ছাড়া আর কাউকে চিনি না। এ নিজের জিনিস কোথায় রাখে? আমি তল্লাশি করতে চাই। ভেতরের ঘরে, আমি দেখাচ্ছি। নাক, তুমি বাইরেটা দেখো। চলুন চলো চলো। সাহেব, এদিকে আসুন। তুমি এই ঘরটা দেখো। এই যে সাহেব, এখানে। তল্লাশি করো। ইয়েস স্যার। চুপ করে থাক। স্যার, স্যার, এই দেখুন গয়না। এগুলো 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 আমার
আমারই গয়না। সাহেব এগুলো আমারই গয়না। চোর কোথাকার, হ্যাঁ? তুই আমার গয়না নিচ্ছিস? এইসব সাহেব আমি জানি না এটা কি করে। সাহেব আমি জানি না। চল পিসি পিসি এই গয়নাগুলো পিসি পিসি চুপচাপ চল চল। পিসি আমি কিচ্ছু করিনি। চল। আরে আমি সবিতার বাড়িতে চুরি করার অভিযোগে গৌরীকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়, কিন্তু গৌরী বারবার এটাই বলতে থাকে যে সে চুরি করেনি। কিন্তু সবিতার কাছে এটা একটা সুবর্ণ সুযোগ ছিল গৌরীর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার। যখন এই ঘটনা ঘটে তখন গৌরীর বয়স 13 বছর, আর এখন তার ভাগ্য আরও একবার পথ পরিবর্তন করে। গৌরীর কথা মতো গয়নাগুলোও চুরি করেনি। কেস আদালতে গেল, গৌরীকে জুভেনাইল কারেকশন হোমে পাঠানো হলো। যদিও এত বছর কারেকশন হোমেই ছিল, তাহলে জেলে পাঠানো কেন? বড়ই অদ্ভুত কেস এটা মিশ্রবাবু। কেসটা কচ্ছপের গতিতে এগোচ্ছিল, কোনো মীমাংসা হচ্ছিল না ওর। গৌরী একটা সাধারণ অসহায় মেয়ে, ও কারেকশন হোমে একটা নতুন ঘর পেল। যখনও কোনো দোষ করেইনি, তাহলে কারেকশন হোমে কি ধরনের সংশোধন চলছিল বিজয়? আর আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে কি বলবো মিশ্রবাবু? গৌরী 4.5 বছর কারেকশন হোমে কাটালো, আর 6 মাস আগে ওর 18 বছর পূর্ণ হয়েছে, প্রাপ্তবয়স্ক। আর ওখানে তো রাখতে পারে না এখন, তাই এখানে পাঠিয়ে দিল ডিস্ট্রিক্ট জেলে। এই গৌরী, সাংবাদিক ভদ্রলোক এসেছেন, যার সঙ্গে তুই কথা বলেছিলি, তোর সঙ্গে আবার দেখা করতে চায়। আমি তো সবই বলে দিয়েছি ওনাকে, তাহলে আবার কেন এসেছেন? আরে কোনো রাজপুত্র কিংবা হিরোর সম্বন্ধ তো আনেনি তোর জন্য। আমি কি করে জানবো কেন এসেছেন আবার? আরে যা গিয়ে দেখা করে নে। সুপারিনটেন্ডেন্ট সাহেবের অর্ডার। চল চল। স্যার, গৌরীকে ভিজিটিং রুমে নিয়ে এসেছি। ঠিক আছে। আচ্ছা। আমি আগে গৌরীর সাথে কথা বলি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আপনারই প্রথম কথা বলা উচিত, কারণ যদি কেউ ওকে রতনবাবু আর সরোজ দেবীর সাথে দেখা করাতে পারেন তো সেটা আপনি। গৌরী, গতকাল দুজন তোমার সাথে দেখা করতে এসেছিলেন, তুমি দেখা করোনি কেন? স্যার, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। গৌরী, ওনারা তোমাকে দত্তক নিতে চান। আমি জিজ্ঞেস করে আসি কোনো কাজটা যেখানে পাওয়া যায় কিনা। তুই এখান থেকে নড়বি না, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসবো। হ্যাঁ, আমার এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। তো তুমি কি জেলের বাইরে যেতে চাও না? বেরোতে চাই আমি, কিন্তু নিজে থেকে বেরোতে চাই। নিজের মতো করে বাঁচতে চাই আমি। আবারও কারোর বন্দী হয়ে থাকতে চাই না।
আমার নিজের মা আমাকে রেলওয়ে স্টেশনে জেনে বুঝে ছেড়ে দিয়েছিল। তারপরেও কেউ আমার মা বাবা কেন হতে চায়, এটা আমার বোঝার বাইরে। দেখো গৌরী, তুমি ঠিকই বলছো। তোমার জীবনে যা ঘটেছে, তারপর যে কেউ এমনটাই ভাববে যেমনটা তুমি ভাবছো। কিন্তু আমার উপর বিশ্বাস রাখো, আর একবার এই দুজনের সাথে দেখা করো, তারপর তোমার সিদ্ধান্ত নিও। আর হতে পারে এই একবারই তোমার ভাগ্য তোমার ভালোর জন্য পথ পরিবর্তন করছে। অনেক ভালো ভালো লোকের সাথেও খারাপ হয় গৌরী, আর কখনো কখনো আধারেও আলো দেখা যায় গৌরী। হ্যাঁ বলো বিজয়। আগে আমি গৌরীর সাথে কথা বলেছি। ও দত্তক নেওয়ার ব্যাপারে এখনো রাজি নয়, কিন্তু আপনাদের সাথে একবার দেখা করার জন্য রাজি হয়েছে। দেখো মা, তুমি ভয় পাচ্ছ, সংকোচ করছো, আমরা এটা বুঝতে পারি। আপনাদের বাড়ির জন্য একটা কাজের লোক দরকার, তাই না? এই জন্যই আমাকে নিয়ে যেতে এসেছেন। না শোনা, আমরা তোমার সম্পর্কে পড়েছি, আর আমার মনে হয় তোমার অনেক ভালোবাসার প্রয়োজন, আর ওই ভালোবাসা আমরা তোমাকে দেব। দেখো, কাজ তো তোমায় করতেই হবে, অনেক কাজ, কিন্তু আমার মেয়ের মতো, কাজের মেয়ের মতো নয়। আমরা চাই যে তুমি সব কাজ করো যেটা তুমি চাও, যা তুমি চেয়েছো। আর কাজের পরের দিনের শেষে তুমি এটা জানবে যে আজ তোমায় নিজের বাড়িতে ফিরতে হবে, যেখানে তোমার বুড়ো বাবা মা অপেক্ষা করছে তোমার জন্য, অধীর আগ্রহে এটা জানতে যে তোমার দিনটা কেমন গেল, তুমি কাল কি করতে চাও, জীবনে তুমি কি হতে চাও মা। জানি না। একটা কাজ করি, সবাই বাড়ি যাই, আরাম করে বসে সবাই ভাববো তুমি কি করবে, ঠিক কি করতে চাও। আমাদের দুটো ছেলে আছে, তোমার থেকে অনেক বড়, তোমার দুজন বড় দাদা, যারা তাদের ছোট বোনের জন্য অপেক্ষা করছে। যাবে তো নিজের বাড়িতে। সত্যি বলবো, জেলের সবাই ভীষণ আনন্দ পাবে যদি গৌরী ভালো পরিবার পায়, ও যদি জীবনে কিছু করতে পারে। আর আপনাদের মতো যদি মা বাবা থাকে তাহলে কোনো কথাই নেই। স্যার, আজই আমরা গৌরীকে বাড়ি নিয়ে যেতে পারি। আর যখন গৌরী নিজেই রাজি আপনাদের সাথে যেতে, আমাদের তরফ থেকে সবুজ সংকেত। এখন কিছু প্রসিডিওর আছে। কি প্রসিডিওর? গৌরী এখন আন্ডার ট্রায়ালে আছে, আর ওকে এখান থেকে বাইরে নিয়ে যেতে গেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বেল পাওয়া দরকার। আমি সে সবকিছু করার জন্য তৈরি, যা প্রয়োজনীয়। আমি মাটি আকাশ এক করে ফেলবো স্যার। মিশ্রবাবু, আমরাও এটা চাই যে গৌরী যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়িতে যাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সরোজ, চল, ভালোই হলো। এবার তো তোর ভাগ্যই বদলে যাবে। নতুন ঘর, নতুন বাবা মা, এবার তো তোর সব স্বপ্ন পূর্ণ হবে। স্বপ্ন দেখা তো অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম কুসুম, আর যে স্বপ্ন না চাইতেই চলে আসে সেটা তো খুবই ভয়ঙ্কর হয়। আর কখনো কখনো তো ছোটবেলার ভুলে যাওয়া স্মৃতিটাও স্বপ্নের মতো ফিরে ফিরে আসে। আমি আর আমার ভাই গোবিন্দ খেলতাম একসাথে,
কিন্তু ওটা তো শুধুই একটা স্বপ্ন, শুধুই একটা স্বপ্ন, আর কিছু না। আরে যখন তুই নতুন বাড়িতে যাবি, ওই বাড়িতে গিয়ে থাকবি, নরম পরিষ্কার বিছানা পাবি, তখন দেখবি স্বপ্ন আসবে ভালো ভালো, আর সেগুলো পূরণ করার রাস্তাও পাবি। দেখে নিস। নিয়তির উতরাই, নিয়তির চড়াই। গোরক্ষপুরের রেলওয়ে স্টেশনে 7 বছর বয়সে যার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আজ সেই গৌরী 18 বছর বয়সে এসে ভাগ্যের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়েছিল। রতন প্রকাশ আর সরোজ মিশ্রের দরাজ হৃদয়ে প্রভাবিত হয়ে সম্পূর্ণ গোরক্ষপুর প্রশাসন ভাগ্যের সিদ্ধান্তকে মেনে এই মা বাবা আর মেয়েটিকে মিলিত করতে উদ্যত হয়। রেকর্ড টাইমে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সারা শহরে খুশির বন্যা বইছিল। সবাই খুব খুশি হয়েছিল যে গৌরী দুর্ভাগ্যের হাতে পীড়িত হতে হতে অবশেষে ভালোবাসা আর মমতার আশ্রয় পেতে চলেছিল। সে এক এমন জীবন পেতে চলেছিল যার সে দাবিদার। গৌরী সম্মতি দেওয়ার 2 দিন পর তাকে জেল থেকে বের করে রতন প্রকাশ আর সরোজ মিশ্রের বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাতটা দেখিয়ে যান মহাশয়, ভবিষ্যৎ থেকে ভালো করে জেনে যান। প্রসাদ ঠাকুরমশাই, আর এই যে আপনার দক্ষিণা। দক্ষিণা? অনেক আগে আপনি আমার হাত দেখেছিলেন, আপনার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। ধন্যবাদ। আপনার ভালো হোক, আপনার পরিবারের ভালো হোক, আপনার মেয়ের জীবন খুশিতে ভরে যাবে। তাড়াতাড়ি চল, না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। দেখ, সাবধানে যাবি আর সাবধানে আসবি। হ্যাঁ, আর শোনো, যদি কোনো কারণে রাস্তা ভুলে যাও তো সমস্ত টেলিফোন নাম্বার তোমার ডায়েরিতে নোট করা আছে, সঙ্গে সঙ্গে ফোন করবে। টেক কেয়ার। বাই 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 শোনা। গৌরী এখন একটা নতুন পরিবার পেয়েছে, একটা নতুন জীবন শুরু হয়েছে তার, আর সে নিজের বাড়ি আর নতুন পরিবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কেসের মতোই এই কেসটাও সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেটা সাম্প্রতিককালে গোরক্ষপুর উত্তরপ্রদেশে ঘটেছিল। ক্রাইম পেট্রোলের টিম ওই পরিবারের সঙ্গে দেখা করে, যেই বাড়িটা একটা মেয়ে আসার কারণে একটা সম্পূর্ণ পরিবারের রূপ পেয়েছে। জুন 2012 গৌরীর কেস দাখিল করা হয়, আর জুলাই 2012 তার শেষ শুনানি হতে চলেছে। গয়না চুরির কেসটি গোরক্ষপুর পুলিশ স্টেশনে দাখিল করা হয়েছিল, কিন্তু এই কেসে এখন দারুণ একটা টুইস্ট চলে আসে। যেই লোকগুলো এই চুরির অভিযোগ করেছিল তারাই এখন উল্টো গান গাইছে। এখন তাদের বক্তব্য হলো গৌরী তাদের বাড়িতে কোনো চুরি করেইনি, আর তারা নাকি কখনো কোনো অভিযোগ করেনি। প্রশাসনের সম্পূর্ণ ভরসা আছে যে গৌরীর কেসটি বন্ধ করা হবে, আর ঈশ্বর না করুন তার যদি শাস্তি হয়ও, তাহলে সেই সাজা তার থেকে অনেক কম হবে যা গৌরী অলরেডি আন্ডার ট্রায়াল ভোগ করেছে। 5 বছর কারেকশন সেন্টারে আর 6 মাস গোরক্ষপুর জেলে। ক্রাইম পেট্রোল গোরক্ষপুরের এই বৃদ্ধ দম্পতিকে আন্তরিকভাবে স্যালুট করে, তার পরিবারের লোকজনকে সম্মান জানায়, আর গৌরীকে আনন্দে ভরা জীবনের শুভকামনা জানায়। গৌরী এখন স্কুলে যাচ্ছে, তাকে 9ম শ্রেণীতে ভর্তি করা হয়েছে। রতন প্রকাশ আর সরোজের ইচ্ছা হলো গৌরী অনেক দূর পড়ুক আর যোগ্য হোক। ওনারা ঠিক করেছেন যে গৌরীর বয়স 25 বছর হওয়ার পরই তাকে বিয়ে দেবেন। গৌরী তার নতুন বাড়িতে খুবই খুশি রয়েছে। অবশেষে তার সেই শান্তি মিলল যার জন্য সে জীবন ভোর অপেক্ষা করেছে।
আজকের সমাজে যখন প্রত্যেক দিন বাচ্চাদের গর্ভে বিনাশ করার ঘটনা একের পর এক উঠে আসছে, তখন গৌরীর এই গল্প নিরাশাকে দূর করে দেয়। মেয়ে না থাকার আক্ষেপ দূর করার জন্য এক সম্ভ্রান্ত দম্পতি একটি মেয়েকে দত্তক নেয়। সে এমন একটি মেয়ে যাকে দারিদ্র্যের কারণে তার মা ত্যাগ করেছিল, আর আশ্রয়দাতা মহিলা তাকে ভীষণ রকম যন্ত্রণা দেয় যা তাকে জেলে পৌঁছে দিয়েছিল। গৌরী এক এমন জীবনযাপন করছিল যেখানে আশার আলো প্রায় নিভে গিয়েছিল। একটা বিখ্যাত গানের লাইন আছে, অ্যান্ড ইন দি এন্ড দ্য লাভ ইউ টেক ইজ ইকুয়াল টু দ্য লাভ ইউ গিভ। গোরক্ষপুরের এই দম্পতির মতো সাহস আর ক্ষমতা হয়তো সবার মধ্যে নেই। দত্তক নেওয়া একটা অনেক বড় সিদ্ধান্ত, কিন্তু যদি আমরা আমাদের সোসাইটির জন্য কিছু করতে চাই, কন্যা সন্তানদের জন্য কিছু করতে চাই আর করি, তাহলে এই পৃথিবী নিঃসন্দেহে এক সুন্দর পৃথিবী হতে পারে। যদি আপনি ভালো মনে কোনো ভালো কাজ করার কথা ভাবেন, তাহলে সারা ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সেটা সম্পূর্ণ করতে আপনাকে সঙ্গ দেবে।